শ্রাবণ মাস এবং সম্পর্ক, এটা বললে তোমার কি মনে হয়? এটা এখন যদি বলি সম্পর্ক, তাহলে অবশ্যই ভোলেনাথের একটা বিশাল বড়, অবশ্যই মহাদেবের একটা বড় বড় ব্যাপার এটার মধ্যে, সেটা হচ্ছে আমরা এই যে এত মানুষ, এত ভক্ত শ্রাবণ মাসে মহাদেবের পুজো করে, কোথাও না কোথাও এরা জীবনটাকেই নতুন করে খোঁজে। একদম তাই। মানুষের এই যে সংযোগ, এই যে একটা অপেক্ষা করে থাকা এবং নতুন করে বেঁচে নেওয়া, আর কোথাও যেন পৃথিবীও এই চেষ্টাটাই করে আমার যেটা মনে হয়। মানে এই বৈপরীত্যটাই না আসল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর মেঘ ও রৌদ্র গল্পে দেখিয়েছিলেন। মানে খটখটে একটা জমি থাকলে তবেই তো সে জলটাকে টানবে। তো এই বৈপরীত্যটার খুব দরকার। আর এই যে শ্রাবণ মাস, এই যে মেয়েদের সবুজ শাড়ি, সবুজ চুড়ি, তার সঙ্গে কোথাও যেন পৃথিবীও একটা শস্য শ্যামলা হয়ে একটা মানে একদম নতুন করে সেজে ওঠে। এই বিষয়টা বরাবরই আমার মনকে ভীষণ ছুঁয়ে যায়, হয়তো আমরা মেয়ে বলে। আমার একটা জিনিস খুব হয়েছে এক্ষেত্রে, একটু পেছনে ফিরে যাই। সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলাটা আমার যেহেতু ব্যারাকপুরে কেটেছে, তো শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার মাথায় জল ঢালতে বাঁক নিয়ে যাওয়া লোকজনদের আমি ছোটবেলা থেকে দেখেছি। একরকম ভাবে ওই দেখে আমি বড় হয়েছিলাম। তারপর বিয়ে হয়ে সল্ট লেকে চলে গেলাম, ওই দিকটা আমার বিস্মৃতি এসে গেছিল। মানে আমি ভুলেই গেছিলাম যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়া, এসবগুলো ভুলেই গেছিলাম। কারণ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, তার সঙ্গে তোমার মাতৃত্ব, সন্তানকে প্রতিপালন করা। আমার মাতৃত্ব থেকেও কি বলতো, সল্ট লেকের থেকে সল্ট লেকে যে সমস্ত মানুষেরা বাস করেন, বলতে আমার কোনো দ্বিধা নেই। তাদের মধ্যে একটা কর্মব্যস্ত মানুষ, তারা অতটা সময় পেয়ে ওঠে না। ধর্মের প্রতি অবশ্যই তাদের টান আছে, কিন্তু তারা এই সময়টা অতটা দিতে পারেন না। যাই হোক, তারপরে আমার হাজবেন্ডের কর্মসূত্রে যখন আমি পুনে গেলাম, আমার যারা মারাঠি বন্ধু বান্ধব বা যে সমস্ত পরিচিত, তাদের সাথে মিশতে গিয়ে আমি শ্রাবণ মাসের মাহাত্ম্যটা নতুন করে অনুভব করি। আচ্ছা, শুধু শ্রাবণ মাসে শুধু এই সবুজ চুড়ি, সবুজ শাড়ি নয়, তাদের যে পুরো একটা মাস জুড়ে যে রিচুয়ালস গুলো যে চলে, বিভিন্ন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এই সবজি, এই জিনিস, এইটা খাওয়া, ওইটা খাওয়া, শিক্ষণীয়, এগুলো মানে দেখার মতো একদম। এবং এই যে তাদের যে সহ্য ক্ষমতা, একবেলা খেয়ে থাকা, এই যে সংযম গুলো করছে, এবং এই যে আমরা রাস্তায় এত মানুষকে দেখি যে তারা খালি পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে, ও সেদিনকে বললো এসে, বৌদি আমার বোন না তারকেশ্বর যাবে। হ্যাঁ রে, তোর বোন তো ওই প্যাকাটির মতো চেহারা, কি করে যাবে রে? বললো না, ও তো। এবং মানুষ এত কষ্ট করছে, এবং মানে মাইলের পর মাইল তারা হেঁটেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তাই তখন আমার কি মনে হয় জানিস, মানুষ কোথাও না কোথাও সম্পর্ককে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও না এই এফোর্টটাই লাগে, নিজেকে দিয়ে না, তখন এই এফোর্টটাই লাগে যে রিলেশনশিপ একটা প্রতিদিনের এফোর্ট দেওয়ার জায়গা। এত ডিভোর্স হচ্ছে চারিদিকে, এত ভাঙন, চোখ খুললেই প্রত্যেক কথায় কথায় বিচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। সম্পর্ক মানে যে শুধু হেসে ফটো তোলা নয়, সম্পর্ক মানে যে ধৈর্য আর সহমর্মিতা, এটাই এরা ভুলে যায়। আমি তো লাস্ট কবে আমি আমার হাজবেন্ডের সাথে হেসে ছবি দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি। কারণ সত্যি আমরা হাসিও না, ছবি তুলি না, কারণ আমরা আমাদের কাজেই দুজন এতটাই ব্যস্ত থাকি, অন্য যোগসূত্র তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি। মানে হয়তো আমি ওকে মাঝে মাঝে বাবা সম্বোধন করি, সত্যি ও কখনো আমার বাবা, কাকা, জ্যাঠা এরকমই হয়ে গেছে। না হলে ওই লাইনটা এলো কি করে বলো, যে যতবার আমি জননী হয়েছি ততবারই তুমি পিতা। এইটা এলো কোথায়? ও শুধু রুহির ক্ষেত্রে নির্ভরতা নয়, ও আমাদের সবার ক্ষেত্রে নির্ভরতা। সেম এক, আমার বাড়ির আমার বাবা দাদার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, বা আমার ভাইয়ের ক্ষেত্রেও আমি একই কথা। ওই জন্য হেসে দাঁত বের করে হাত ধরে আইনক্সে সিনেমাও দেখতে যাই না, রেস্টুরেন্টে খেতে যাওয়াও মেয়ের দৌলতে, মেয়ে চাইছে বলেই যাচ্ছে। কিন্তু যে নিপাট বন্ধুত্ব তৈরি হয়েছে তার কোনো তুলনা হয় না। সারাদিনের কাজের পরে এসে যখন ঘরে বসি, তখন যদি স্ট্রেস থাকে, সেই স্ট্রেসটা যদি ভাগ করে নিতে পারি, তাহলেই সম্পর্ক। তার জন্য আমাদের দাঁত বের করে গিয়ে সেলফিও তুলতে হবে না। এখন তো আমি আর আমাকে মালদ্বীপ বা দুবাই ঘুরে প্রমাণ করতে হবে না যে আমরা কতটা খুশি। এবং আমি এমনও অনেক
অনেককে জানি যারা শুধু ইন্টারন্যাশনাল ট্রিপ করে এটার জন্যই যে বরের কাছে কত পয়সা আছে সেটা দরকার নেই বাবা, অত আমি শান্তি দরকার ঘুরতে যাব, মাথার ওপরে একটা শক্ত ছাদ আর 4 বেলার খাবার আমি তো সেটা আর মনের শান্তি, এর বাইরে যে অধিকাংশটাই একটা অর্থহীন বিলাসিতা, সেটুকু বোঝার মতন বয়স তো আমাদের হয়েছে। তাই আর একটা জিনিস বলতে পারিস, আমার ঈশ্বরের অশেষ কৃপা, আমার জগন্নাথ দেবের আশীর্বাদ, আমি জীবনে অনেক রকম মানুষের সাথে মিশেছি, মিশছি, মিশবো, কিন্তু আমার জীবনে এই যে অনেক ধরনের মানুষ, তাদের মধ্যে ভালো মানুষের সংখ্যা আমি বেশি পেয়েছি। একদম সেইটা আমার গুরুজনদের, সেম আমার ক্ষেত্রেও ঠিক তাই। আর আমি একটা জিনিস খুব মনে করি যে হওয়ার হলে এক কথাতেই হয়, থাকার যে সে তার আপনটা নিয়ে রয়, এবং অর্ণব দত্তর লেখা। একদম তুই যে আমার জীবনে এসছিস সেটাও হয়তো তোর আসার কথা ছিল, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো রকম কোনো বাহ্যিক কোনো চাওয়া পাওয়া লেনদেনের সম্পর্ক নেই, কিন্তু তুই থেকে গেছিস। একদম তুমি কিছুর ঊর্ধ্বে তাই, আমিও তাই, তোর সাথে আমার কোনো স্বার্থের লেনদেন নেই, কিন্তু তুই থেকে গেছিস। এই থাকাগুলোই আমার যথেষ্ট। একদম আমরা ক্রাইসিসের বন্ধু। আমরা, আমাদের দরকার নেই বড় হোটেলে গিয়ে খাবার, বড় রেস্তোরাঁতে গিয়ে খাবার, বা বড় বড় জায়গায় গিয়ে সেলফি তোলার। আমরা যেন এইরকমই থাকি, প্রতিদিনের প্রাপ্তিগুলোকে বুকে নিয়ে আমরা যেন এইভাবেই লড়াই করে বেঁচে থাকতে পারি। তুই তোর কাজের জগতে যখন সফল হোস তুই আমাকে জানালে আমি তোকে বলি বাহ, আমি যখন সফল হই তোকে জানালে তুই বলিস বাহ দিদি খুব ভালো লাগলো শুনলে, আমার আনন্দে তুই হাসিস, আমার দুঃখে তুই কাঁদিস, এটাই তো বড় পাওয়া। এই সহমর্মিতাটাই আসল, আর কি চাই? আর কি চাই? বন্ধু তো তাকেই বলে, বন্ধু মানে কি শুধু চা কফি খেলাম একসাথে আর ঘুরে বেড়ালাম তা তো নয়। না, আরেকটা জিনিস কি বলতো, মানুষ এখন না মানে নিজেদের মধ্যে এতটাই নিজেকে আটকে দিচ্ছে না, নিজের বাইরে আর কাউকে ভালোবাসতে পারছে। এই জেনারেশনেরও তাই, স্টেরিওটাইপ মানসিকতা, একদমই তাই। সেই জন্য তোর আর আমার মতো মানুষদের জন্য না ওই অল্প কিছু মানুষের সাথে যোগসূত্র রেখে চলাই ভালো, বেশি মানুষের ভিড়ে গেলে হারিয়ে যাওয়া, ভাবের আদান প্রদান করা, হারিয়ে যাব, হারিয়ে যেতে আর চাই না, এই বয়সে এসে আর হারাতে চাই না। আমি চাই যেন একটা সুস্থ সুন্দর জীবন চালনা করতে, যাতে আমরা ভালো থাকতে পারি এবং অন্যদেরকে ভালো রাখতে পারি, আমার কাছের মানুষদেরকে ভালো রাখতে পারি। সবাই ভালো থাকুন এবং কাছের মানুষদেরকে ভালো রাখুন।